ধরুন আপনি আজকে সকালে ঘুম থেকে উঠলেন এবং ফোনটা হাতে নিলেন, বিকাশের অ্যাপ খুললেন এবং দেখলেন যে রাত ৩টায় আপনার অ্যাকাউন্ট থেকে প্রায় ৪,৫০০ টাকা চলে গিয়েছে এবং আপনি কাউকে পাসওয়ার্ড দেননি, কোনো সন্দেহজনক কোনো লিঙ্কে আপনি ক্লিক করেননি, অন্য কেউ আপনার ফোনও ধরেনি এবং এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে আপনি জানতেন না কোথায় আপনার এই দুর্বলতাটা লুকিয়ে আছে এবং কেউ একজন সেই দুর্বলতাটা খুঁজে বের করে কাজে লাগিয়েছে। এবং এই ভিডিও দেখার পর আপনি জানবেন সাইবার সিকিউরিটি আসলে কি এবং কেন শুধু হ্যাকারদের বিষয় না। আপনি জানবেন আপনার কোন কোন ডিজিটাল সম্পদ প্রতিদিন ঝুঁকিতে আছে। আপনি বুঝবেন থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্ক, এই তিনটি শব্দ আলাদা কেন এবং এই পার্থক্যটা না বুঝলে নিজেকে সেফ রাখা খুবই কষ্টকর হয়ে যাবে এবং আপনি দেখবেন যে সাইবার সিকিউরিটি জগৎটা কত বড় এবং কোন কোন জায়গায় আপনি ক্যারিয়ার করতে পারেন যদি এই কোর্সে আপনি সিরিয়াস হন। এবং এগুলো না বুঝলে এই কোর্সের বাকি কোনো কিছুই আপনি ঠিক মতো বুঝতে পারবেন না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক, সাইবার সিকিউরিটি 101 কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি পুরো সিরিজের 5 নম্বর ভিডিও এবং মডিউল 2 এর প্রথম ভিডিও। মডিউল 2 হচ্ছে ফাউন্ডেশন। এই মডিউলে আমরা সাইবার সিকিউরিটির বেসিক কনসেপ্টগুলো শিখব এবং এটি হচ্ছে ভিত্তি, ফাউন্ডেশন। ভিত্তি যদি মজবুত না হয় তাহলে যাই উপরে তুলুন সেটা কিন্তু টিকবে না। তাই এই পুরা মডিউলটা, বিশেষ করে মডিউল 2, খুবই সিরিয়াসলি মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে। ভিডিওটা তো দেখতেই হবে, নোট নিতে হবে, গিট বুকে যে ভিডিওর যে সমস্ত ডিটেল ইনফরমেশন আছে সেগুলো আপনাকে পড়তে হবে এবং সেখানে কুইজ করতে হবে, অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রজেক্ট ওয়ার্ক করবেন। প্রজেক্ট ওয়ার্কগুলো আপনার ফেসবুক পেজ কিংবা গিটহাব যদি থেকে থাকে আপনার, লিঙ্কডইন, বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন এবং আমাকে ট্যাগ করবেন। ওকে, মডিউল 2তে আমরা কি কি জিনিস কভার করব? প্রথমত আমরা লেসন 4-এ দেখব সাইবার সিকিউরিটি আসলে কি এবং এটা আজকে কভার করব আমরা। লেসন 5, দ্বিতীয় ভিডিও মডিউল 2, CIA ট্রায়াড, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তৃতীয় ভিডিও উইচ ইজ লেসন 6, সেখানে আমরা থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্ক নিয়ে বিস্তারিত জানব এবং সপ্তম লেসনে আমরা দেখব হ্যাকার কারা। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ডিফারেন্ট টাইপ অফ হ্যাকার্স, তাদের ক্যারেক্টারিস্টিক কী, তারা কী ধরনের হ্যাকিং করে। এবং লেসন 8 হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাটাকের যে লাইফ সাইকেল, আমরা এটা শিখব। এবং লেসন 9 হবে সাইবার আক্রমণের বিভিন্ন ধরন এবং এগুলো নিয়ে আমরা মোটামুটি মডিউল 2। ওকে, চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে সাইবার সিকিউরিটি আসলে কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু সাধারণ ভুল যে ধারণাগুলো আমাদের হয়ে থাকে এগুলো আমি ভাঙতে চাই, কারণ এই ভুল ধারণাগুলো অনেক মানুষকে শেখা থেকে বিরত রাখে। প্রথম ভুল ধারণা হচ্ছে সাইবার সিকিউরিটি মানেই আমরা অনেকেই মনে করি হ্যাকিং। এটা একটা খুব কমন ভুল। মানুষ হলিউড মুভি দেখে আর ভাবে সাইবার সিকিউরিটি মানেই হচ্ছে কালো পর্দার সামনে বসে দ্রুত কিবোর্ড টাইপ করা। হ্যাকিং সাইবার সিকিউরিটির একটি ছোট অংশ মাত্র আসলে, এবং পুরো জিনিসটা কিন্তু বিশাল। দ্বিতীয় ভুল ধারণা, সাইবার সিকিউরিটি মানে অ্যান্টিভাইরাস ইনস্টল করা। অনেকে ভাবেন একটা অ্যান্টিভাইরাস থাকলেই তারা সেফ। এটাও আংশিক সত্য। অ্যান্টিভাইরাস একটা টুল মাত্র। সাইবার সিকিউরিটি হচ্ছে একটি মানসিকতা, একটি জীবন যাপনের পদ্ধতি। তৃতীয় ভুল যেটা আমরা দেখি সাধারণত, সাইবার সিকিউরিটি আমরা মনে করি যে এগুলো শুধু আইটি কোম্পানির জন্য। আপনি যদি ব্যবসায়ী হন, গৃহিণী হন, ছাত্র হন, শিক্ষক হন, আপনার ফোনে ইন্টারনেট থাকলেই আপনি সাইবার সিকিউরিটি আপনার জন্য শিখতে হবে এবং আপনি এই থ্রেট থেকে আলাদা নন। চতুর্থ ভুল ধারণা হচ্ছে যে আমার মতো সাধারণ মানুষকে কেউ টার্গেট করবে না। এটা সবচেয়ে বিপজ্জনক ভুল ধারণা। আপনি যদি মনে করেন যে আমি একটা সাধারণ মানুষ, আমি কোনো ইন্টারনেট ব্রাউজিংয়ের মধ্যে নাই, আমি বিকাশ দিয়ে শুধু 2-1 টাকা পয়সা লেনদেন করি, কিংবা আমি কিছু ফিউ অ্যাপ আমার মোবাইলে চালিয়ে থাকি, তো আমি এর মধ্যে এটা আমার জন্য আমি এটা টার্গেট হতে পারি না। সো বেশিরভাগ সাইবার আক্রমণ কোনো নির্দিষ্ট মানুষকে আসলে টার্গেট করে না, বরং ব্যাপকভাবে সবাইকে একসাথে টার্গেট করে। যে আগে ধরা পড়ে সে মার খায়।
এখন এই 4টি ভুল ধারণা মাথা থেকে একটু আলাদা করে রাখুন, তাহলে কি হবে, আমরা সত্যিকারের সংজ্ঞাটা এখন দেখতে পারবো। সাইবার সিকিউরিটি মানে কি? সাইবার সিকিউরিটি হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম, নেটওয়ার্ক এবং ডেটাকে অনিয়মিত অ্যাক্সেস, আক্রমণ এবং ক্ষতি থেকে রক্ষা করার অভ্যাস বা প্রসেস, একটি প্রক্রিয়া। সহজ কথায় যদি আমরা বলি যে আপনার ডিজিটাল লাইফ সেভ রাখা, আপনার তথ্য, আপনার টাকা, আপনার পরিচয়, আপনার ডিভাইস সব কিছু সিকিউর এবং সাউন্ড রাখা। এখন আমরা দেখি ডিজিটাল অ্যাসেট কি, ডিজিটাল সম্পদ, এবং এগুলো কত প্রকারের এবং কিভাবে এগুলো দিয়ে আমরা ইম্প্যাক্টেড হই এবং সাইবার সিকিউরিটির ব্যাপারটা কেন ডিজিটাল সম্পদ তথা ডিজিটাল অ্যাসেটের সাথে সম্পৃক্ত যুক্ত। প্রথমত ডেটা, আপনার ফোনে থাকা ফটো, ভিডিও, ডকুমেন্ট, মেসেজ, কন্ট্রাক্ট লিস্ট, এগুলো সবই কিন্তু ডেটা। 2022 সালে ঢাকার একজন ফ্রিল্যান্সারের গুগলের অ্যাকাউন্ট হ্যাক হয়। তার 5 বছরের সব ক্লায়েন্টের ইমেল, সব ডেলিভারি, সব কন্ট্রাক্ট চলে যায়। একটা অ্যাকাউন্ট হারিয়ে তার পুরা পেশাদার ইতিহাস মুছে যায়। ডেটা আসলে শুধু ফাইল না, এটা আপনার জীবনের রেকর্ড। দ্বিতীয়ত অ্যাকাউন্টস, আপনার ফেসবুক, জিমেল, বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন শপিংয়ের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, প্রতিটি অ্যাকাউন্ট এক একটি দরজা। এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারলে শুধু ওই অ্যাকাউন্ট না, সেই অ্যাকাউন্টের সাথে যা যা সম্পৃক্ত সব কিছু কিন্তু একসাথে ঝুঁকিতে পড়ে যায়। তৃতীয়ত ডিভাইস, আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট। অনেকে ভাবেন যে ডিভাইস চুরি হয়ে গেলে শুধু ডিভাইসটাই যায়, আসলে ডিভাইসের ভিতরে যা আছে সেটার মূল্য কিন্তু ডিভাইসের চেয়েও বেশি, কেননা এই মুহূর্তে ডেটাকে বলা হয়েছে দ্য নিউ অয়েল। চতুর্থত অনলাইন আইডেন্টিটি, আপনার নাম, ছবি, মানুষ আপনাকে অনলাইনে কিভাবে চেনে, এটাও কিন্তু একটা সম্পদ। একবার কারো ফেক প্রোফাইল খুলে যদি সেটা দিয়ে অশ্লীল কথা বলা হয় বা মানুষের কাছে টাকা চাওয়া হয়, আপনার রেপুটেশন ক্ষতি হয়। এই ক্ষতি অনেক সময় টাকার ক্ষতি চেয়েও বেশি বেদনাদায়ক। পঞ্চমত টাকা, বিকাশের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স, অনলাইনে জমানো যা কিছু আছে, এটা সবচেয়ে সরাসরি ক্ষতি এবং বাংলাদেশে এটা সবচেয়ে কমন একটি আক্রমণের লক্ষ্য। এখন একটু নিজের দিকে তাকান, এই 5টার মধ্যে আপনার কতটা আছে এবং এর মধ্য দিয়ে আপনি নিজেকে কতটা সত্যি সুরক্ষিত মনে করেন, এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন এত মেইল পাই, এত কমেন্টস পাই, শুধু আমার এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে, আমি কি করব? আমার বেসিক সাইবার সিকিউরিটি যে ধারণাগুলো থাকলে আমি এগুলো থেকে রক্ষা পাবো, সেগুলো আমাকে জানাবেন, এবং এগুলোর কথাই চিন্তা করেই কিন্তু আমার এই কোর্সটা। এখন প্রশ্ন হচ্ছে, কে আপনার সম্পদ চায় এবং কেন চায়? এই সম্পদগুলো আসলে কেউ না কেউ চায়। প্রশ্ন হলো কে চায় এবং কেন চায়, এগুলো একটু বিশ্লেষণ করে দেখি। প্রথম কারণ হচ্ছে টাকার জন্য। এটা সবচেয়ে কমন রিজন। বেশিরভাগ সাইবার আক্রমণের পেছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকে। আপনার বিকাশ থেকে সরাসরি টাকা নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খালি করা, র্যানসামওয়্যার দিয়ে ফাইল আটকে মুক্তিপণ চাওয়া, এগুলো কিন্তু সবই রিলেটেড টু মানি থিঙ্গি। দ্বিতীয়ত কারণ ডেটার কারণে। আপনার পার্সোনাল ইনফরমেশন বাজারের মূল্য আছে। নাম, ঠিকানা, ফোন নম্বর, জন্ম তারিখ, ইমেল, এই ধরনের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হয়। কারো কারো ডেটা কিনে নিয়ে পরবর্তীতে আরও বড় ফ্রড করার জন্য ব্যবহৃত হয়। তৃতীয় কারণ হচ্ছে অ্যাক্সেসের জন্য। আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনার বন্ধু এবং পরিচিতদের স্ক্যাম করা, এটা বাংলাদেশের অত্যন্ত কমন। আপনারা যদি প্রথম দিকের ভিডিওগুলো ভালো মতো দেখে থাকেন তাহলে আমি অনেকগুলো গল্প বলেছিলাম এই সমস্ত ঘটনা নিয়ে। ফেসবুক হ্যাক করে বন্ধুদের মেসেজ দেওয়া হয় যে বিপদে পড়েছি, একটু বিকাশে টাকা পাঠাও। বিশ্বাসের সম্পর্ক ব্যবহার করে স্ক্যাম করা হয়। চতুর্থ কারণ হচ্ছে ক্ষতি করার জন্য। প্রতিশোধ, ঈর্ষা অথবা কোনো কারণ ছাড়াও মানুষ ক্ষতি করে। সাবেক সম্পর্ক, ব্যবসায়িক প্রতিযোগিতা বা শুধুই ক্ষমতা দেখার আনন্দ নিয়েই অনেকে এই কাজগুলো করে থাকে। পঞ্চম কারণ হচ্ছে গুপ্তচর বৃত্তি। একটা সাধারণ মানুষের চেয়ে কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কিন্তু এটাও জানা দরকার। সাধারণ মানুষের জন্য প্রথম 3টা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, অর্থাৎ টাকা,
ডেটা এবং অ্যাক্সেস। এবার আসি থ্রেট, ভালনারেবিলিটি, রিস্ক। একটি গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এখন এই যে তিনটা শব্দ থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্ক, এগুলো কিন্তু এই কোর্স জুড়ে বারবার আসবে, কাজেই ভালো মতো আপনাকে শিখতে হবে। আপনার যদি ভিডিওতে সমস্যা হয় এগুলো ঠিকমতো বোঝা, আপনি গিটবুকে যান, সেখানে বাংলায় ইংরেজিতে সুন্দর করে ওখানে লেখা আছে। থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্ক এইগুলো মাঝে মাঝে অনেকে খুবই গুলিয়ে ফেলেন। তাই হোয়াট আই উইল ডু, আমি একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনাদের এটা বুঝিয়ে দিব, যাতে আপনারা কখনো আর ভুলতে না পারেন। ফাতেমা বেগম একজন গৃহিণী, তিনি ঢাকার মিরপুরে থাকেন। বিকাশে মেয়ের জন্য টাকা জমান। একদিন দুপুরে তার ফোনে কল আসে। কলার বলল, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে, ঠিক করতে হলে আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে এবং কোডটা আসার পর আপনাকে সেই কোডটা দিতে হবে। ফাতেমা বেগম কোডটা বললেন, যথারীতি কোড আসলো। 5 মিনিটের মধ্যে তার বিকাশ থেকে 8,000 টাকা চলে গেল। এখন এই গল্পটা একটু বিশ্লেষণ করি। প্রথমে আমরা দেখি থ্রেট কি ছিল। ফোন কলকারী হচ্ছে একজন স্ক্যামার, যে ক্ষতির অভিপ্রায় সে করেছিল সেটা হচ্ছে থ্রেট। ভালনারেবিলিটি কি ছিল? ওকে, আমরা দেখছি থ্রেট, ভালনারেবিলিটি। এখন ভালনারেবিলিটি কি ছিল সেটা হচ্ছে ফাতেমা বেগম জানতেন না যে বিকাশ কখনো ফোন করে ওটিপি চায় না, এবং এই না জানাটাই হচ্ছে তার দুর্বলতা, এবং এটাই হচ্ছে ভালনারেবিলিটি। তাহলে রিস্ক কী ছিল? রিস্ক হচ্ছে 8,000 টাকার হারানোর সম্ভাবনা, এবং সেটা বাস্তবেও ঘটে গেল। এখন এই তিনটা শব্দর সংজ্ঞায় যদি আসি, তাহলে আমরা দেখব থ্রেট হলো যা আপনার ক্ষতি করতে পারে বা করতে চায়। হ্যাকার, মালওয়্যার, ফিশিং ইমেল, ভুয়া কলকারী, এগুলোই হচ্ছে থ্রেট। ভালো মতো বুঝে নেন আবার। থ্রেট হচ্ছে যা আপনার ক্ষতি করতে পারে বা করতে চায়। হ্যাকার, মালওয়্যার, ফিশিং ইমেল, ভুয়া কলকারী, যেটা আমরা দেখলাম বিকাশের ব্যাপারে, এগুলো হচ্ছে থ্রেট। আর ভালনারেবিলিটি হলো আপনার দুর্বলতা, যেটা দিয়ে থ্রেট আপনাকে আঘাত করতে পারে। দুর্বল পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকা, সফটওয়্যার আপডেট না করা, ফোনে অজানা কাউকে বিশ্বাস করা, এগুলি হচ্ছে ভালনারেবিলিটি, দুর্বলতা, যেগুলোর শিকার আমরা সকলেই মোরাললেস। এখন রিস্ক হচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা। থ্রেট আর ভালনারেবিলিটি যখন একসাথে মিলে তখন রিস্ক তৈরি হয়। তাহলে সূত্রটা মাথায় রাখুন, থ্রেট যদি ভালনারেবিলিটির সংস্পর্শে আসে তাহলে রিস্ক তৈরি হয়। থ্রেট থাকলেও ভালনারেবিলিটি যদি না থাকে তাহলে রিস্ক কিন্তু অনেক কমে যায়। অর্থাৎ ফাতেমা বেগমের গল্পে যে আপনি স্ক্যামারের কথাটা আমি বললাম, থ্রেট সরানো ফাতেমার হাতে ছিল না, কিন্তু ভালনারেবিলিটি অর্থাৎ ওটিপি শেয়ার করার অভ্যাসটা, সেটা সরানো তার হাতে ছিল। ভালনারেবিলিটি না থাকলে থ্রেট থাকলেও ক্ষতি হতো না, অর্থাৎ রিস্কটা 0 হয়ে যেত। এখন রিস্ক কমানোর কিছু ফিলোসফি নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা অনেক কোর্সে আমরা দেখি যে বলা হয় না। আমি এই কোর্সটা তৈরি করার আগে আমি কিছু কিছু কোর্সের নমুনা এবং আউটলাইনগুলো রিভিউ করেছিলাম, তখন দেখেছি প্রায় ক্ষেত্রে এই জিনিসটা কভার করা হয় না। সেটা হচ্ছে রিস্ক কখনো শূন্য হয় না। আপনি যতই সাবধানে থাকুন, ঝুঁকি সম্পূর্ণ শেষ হবে না। কেউ কখনো 100% সেফ না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে সাইবার সিকিউরিটির লক্ষ্য কি? আসলে সাইবার সিকিউরিটির লক্ষ্য হচ্ছে রিস্ক কমানো, ম্যানেজ করা, গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনা, এবং এটা করার যে উপায়গুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন বাতিয়ে দিব। প্রথম উপায় হচ্ছে থ্রেট কমানো। এটা কঠিন, হ্যাকার থাকবে, স্ক্যামার অবশ্যই থাকবে, আপনি এদেরকে কখনোই থামাতে পারবেন না, কারণ আমরা একটা ডিজিটাল যুগে বাস করি। সেখানে চুরি করা মানেই হচ্ছে অনলাইনের স্ক্যামিং, হ্যাকিং। সো দ্বিতীয় উপায় হচ্ছে ভালনারেবিলিটি কমানো। এটা কিন্তু আপনার হাতে। আপনার পাসওয়ার্ড শক্তিশালী করুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করুন, সফটওয়্যার আপডেট রাখুন, সন্দেহজনক কলের ব্যাপারে সতর্ক থাকুন, এবং এগুলো সবই কিন্তু আজকেই আপনি করতে পারেন। থ্রেট থাকলেও ভালনারেবিলিটির কম থাকলে রিস্ক কমে যায়, এবং এটাই হচ্ছে সাইবার সিকিউরিটির মূল ফিলোসফি। এবং
আপনি যদি চিন্তা করেন যে শহরে চোর থাকবেই, আপনি পুরা শহর থেকে চোর সামলাতে পারবেন না, কিন্তু আপনার দরজায় তালা শক্ত রাখতে পারেন, গ্রিল দিতে পারেন, অ্যালার্ম লাগাতে পারেন, এতে চোর থাকলেও আপনার বাসায় ঢোকা কঠিন হয়ে যাবে। আপনার ডিজিটাল জীবনও ঠিক একইভাবে কাজ করে। এখন আমরা সিআইএ ট্রায়ারের সংক্ষিপ্ত একটা পরিচয় নিব। সাইবার সিকিউরিটির এইটা হচ্ছে 3টা মূল স্তম্ভ, এই 3টা একসাথে পরিচিত হচ্ছে সিআইএ ট্রায়াড। আমি জানি এটার একটি স্বতন্ত্র ভিডিও রয়েছে, তারপরও এখন প্রাসঙ্গিকভাবে আমরা প্রথম দিকের যে ভিডিওগুলোতে যে জিনিসগুলো শিখব, এই ক্ষেত্রে এই জিনিসটা আগামী একটু জেনে রাখতে হবে। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি। আজ শুধু নামটাই পরিচয় করিয়ে দিচ্ছি। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে গোপনীয়তা, আপনার তথ্য শুধু আপনিই দেখবেন, অন্য কেউ দেখবে না। ইন্টিগ্রিটি মানে হচ্ছে শুদ্ধতা, আপনার তথ্য যেমন আছে তেমনই থাকবে, কেউ চুপে চুপে কোনো পরিবর্তন করতে পারবে না। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে প্রাপ্যতা, আপনার তথ্য বা সার্ভিস যখন দরকার তখন আপনি পাবেন। পরের ভিডিওতে এই 3টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে রিয়েল লাইফ উদাহরণ দিয়ে। আপাতত এই নামগুলো মাথায় রাখুন। এখন দেখি সাইবার সিকিউরিটির জগৎটা কত বড়, এবং কারো যদি এখানে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে তাহলে কোন কোন পথ আছে। প্রথমত আমরা দেখি যে নেটওয়ার্ক সিকিউরিটি। একজন নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার প্রতিদিন সকালে অফিসে এসে ফায়ারওয়াল লগ দেখেন, রাতে কোনো অস্বাভাবিক ট্রাফিক এসেছে কিনা সেটা চেক করেন, ভিপিএন ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখেন। তার কাজ হলো ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথটা সেফ রাখা। দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। একজন অ্যাপ সিকিউরিটির স্পেশালিস্ট ডেভেলপারদের সাথে কাজ করেন, কোনো অ্যাপে বা ওয়েবসাইটে কোনো দুর্বলতা আছে কিনা তিনি সেটা খুঁজে বের করেন আক্রমণকারীদের পাওয়ার আগে। বাংলাদেশে অনেক ব্যাংক এবং ফিনটেক কোম্পানিতে এখন এই ধরনের বিশেষজ্ঞর চাহিদা দেখা যাচ্ছে। তৃতীয়ত ইনফরমেশন সিকিউরিটি। এই বিশেষজ্ঞ কোম্পানির ডেটা প্রটেক্ট করার পলিসি তৈরি করেন, কে কোন ডেটায় অ্যাক্সেস পাবে সেটা সে নির্ধারণ করেন, এনক্রিপশন ঠিকমতো হচ্ছে কিনা তার উপরও সে নজর রাখেন। চতুর্থত ক্লাউড সিকিউরিটি। আজকাল বেশিরভাগ ডেটা ক্লাউডে থাকে, গুগল ড্রাইভ, মাইক্রোসফট আজুর, অ্যামাজনের AWS। এই ক্লাউড পরিবেশগুলো সেফ রাখা ক্লাউড সিকিউরিটি বিশেষজ্ঞের কাজ। এটা এখন অনেক দ্রুত বাড়ন্ত এবং একটি ক্ষেত্র যেখানে চাহিদা দিন দিন বাড়ছে। পঞ্চমত এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট মানে ডিভাইস, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট। একটা বড় কোম্পানিতে হয়তো হাজার হাজার ডিভাইস রয়েছে, সব ডিভাইস সেফ আছে কিনা, সব আপডেটেড কিনা, কোনোটায় কোনো মালওয়্যার আছে কিনা, এটা দেখা হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি টিমের কাজ। 6 নম্বর হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সংক্ষেপে IAM। এই বিশেষজ্ঞ নিশ্চিত করেন যে সঠিক মানুষ সঠিক জিনিস অ্যাক্সেস নিচ্ছে এবং অন্য কেউ এমন কিছুতে অ্যাক্সেস নিচ্ছে না যাদের ওই জিনিসে অ্যাক্সেস নেওয়ার অধিকার নাই। 7 নম্বরে রয়েছে ইনসিডেন্ট রেসপন্স। কোনো কোম্পানিতে আক্রমণ হলে এই টিম সবার আগে মাঠে নামে, তারা বোঝার চেষ্টা করে কি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে এবং কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এটা একটা হাই প্রেশার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। 8 নম্বরে রয়েছে সিকিউরিটি অ্যাওয়ারনেস। এই ভূমিকায় যিনি কাজ করেন তিনি মানুষকে শেখান, ট্রেনিং দেন, কোনো কোম্পানির কর্মীরা যাতে ফিশিং ইমেল চিনতে পারে, কোনো দুর্বল পাসওয়ার্ড না দেয় সেটা নিশ্চিত করেন। এবং এই কোর্সে আমি আপনাদের যেটা শিখাচ্ছি সেটা আসলে এই ভূমিকারই একটি রূপ। এই 8টা ক্ষেত্রের প্রতিটি আলাদা আলাদা দক্ষতা দরকার, আলাদা সার্টিফিকেশন আছে, আলাদা ক্যারিয়ার পাথ আছে। এই কোর্সের সব কিছু বেসিক কভার করা হবে। আপনি পরে নিজের আগ্রহ অনুযায়ী একটি বা 2টি ক্ষেত্র গভীরে যেতে পারবেন। এখন সাধারণ মানুষের জন্য কোনগুলো সবচেয়ে জরুরি? যারা শুধু নিজেকে এবং পরিবারকে সেফ রাখতে চান তাদের জন্য এই 8টার মধ্যে 3টি হচ্ছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এক হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি, আপনার ফোন এবং কম্পিউটার সেফ রাখা। দ্বিতীয়ত আইডেন্টিটি প্রোটেকশন, আপনার অ্যাক্সেস সেফ রাখা, পাসওয়ার্ড এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 3 নম্বর হচ্ছে সিকিউরিটি অ্যাওয়ারনেস, স্ক্যাম চেনা, ফিশিং চেনা, সেফ অভ্যাস গড়ে তোলা। এই 3টা জানলে আপনি 90 ভাগ ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
এই কোর্সের প্রোটেকশন পথে ঠিক এই ধাপগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। ওকে, আমরা মডিউল 1-এর প্রথম ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি। শেষে একটি কথাই বলতে চাই, অনেকে এখনও মনে করেন যে সাইবার সিকিউরিটি টেক কোম্পানির বিষয়, শুধু ইঞ্জিনিয়ারদের চিন্তা, সাধারণ মানুষদের এতে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিন্তু আজকে কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। আপনার মেয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে, আপনার মা বিকাশে টাকা পাঠাচ্ছেন, আপনার ছোট ভাই অনলাইনে কোচিং দিচ্ছেন, আপনি নিজে হয়তো অনলাইনে কেনাকাটা বা ব্যাংকের লেনদেন করেন। এই প্রতিটি মুহূর্ত সাইবার সিকিউরিটির জন্য প্রাসঙ্গিক। আপনি গৃহিণী, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক হন, সাইবার সিকিউরিটি এখন একটা লাইফ স্কিল। ঠিক যেমন রাস্তায় চলার নিয়ম জানা দরকার, ঠিক তেমনি ডিজিটাল দুনিয়ায় চলার সমস্ত নিয়মকানুনও আমাদের জানা দরকার। এটা আর অপশনাল না। ওকে, তাহলে আজকের সামারি যদি আমরা দেখি এখানে, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম সাইবার সিকিউরিটি আসলে কি, এটা নিয়ে কি ভুল ধারণা আছে, দেখলাম আমাদের কোন কোন ডিজিটাল সম্পদ আছে এবং সেগুলো হারালে কি হয়। আমরা শিখলাম থ্রেট, ভালনারেবিলিটি, রিস্ক, এই 3টা শব্দ, এগুলো বারবার আসবে। আমরা আরও শিখবো এগুলো নিয়ে কীভাবে রিস্ক কমানো যায়, এবং দেখলাম সাইবার সিকিউরিটি বিভিন্ন ক্ষেত্রে এবং প্রতিটায় কে কী করে। পরের ভিডিওতে আমরা শিখবো CIA ট্রায়াড, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই 3টা কনসেপ্ট পুরো সাইবার সিকিউরিটির ভিত্তি। 3টি আলাদা বাস্তব গল্প দিয়ে আমরা বোঝাবো কখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা অবশ্যই মিস করবেন না। আজকের ভিডিওতে কিছু কিছু নতুন শব্দ শিখলাম আমরা। গিট বুকে এগুলোর বিস্তারিত ডেফিনেশন এবং উদাহরণ দেওয়া আছে। এর মধ্যে আমরা ডিজিটাল অ্যাসেট, ডিজিটাল সম্পদ, ডেটা, অ্যাকাউন্ট, ডিভাইস পরিচয়, থ্রেড আমরা শিখলাম, হুমকি যা আপনার ক্ষতি করতে পারে, ভালনারেবিলিটি আমরা শিখলাম, দুর্বলতা যা দিয়ে থ্রেট আপনাকে আঘাত করে, রিস্ক আমরা বুঝলাম সেটা হচ্ছে ঝুঁকি, থ্রেট এবং ভালনারেবিলিটি মিলে যে ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। এছাড়া আমরা CIA ট্রায়াডের বেসিক জিনিসটা ডেফিনেশনগুলো দেখলাম, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলাপ করব। আর ফাইনালি এই ভিডিও ভালো লাগলে লাইক করুন। পুরো কোর্সটি পেতে এবং সার্টিফিকেশনের জন্য যোগ্য হতে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। আপনি কমেন্টে জানান যে ফাতেমা বেগমের গল্পে থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্ক কোনটা কি ছিল, সেটা আপনার ভাষায় লিখুন। দেখি কতজন ঠিকঠাক উত্তর দিতে পারেন। আবারও দেখা হবে, ততক্ষণে স্টে সাইবার সেফ।